ম্যানচেস্টার সিটি মানে চ্যাম্পিয়ন টিমের সবচেয়ে বড় এক্সাম্পল হবে যখন তারা এদিন খুব ভালো না খেললেও কিশোর, তুই যদি দেখিস যে তারা গেম জিত বার করছে, মানে সেই হুম। 3টে পয়েন্ট নিয়ে আসছে। আর সেটাই অ্যাকচুয়ালি ইফ ইউ রিমেম্বার সেই অস্ট্রেলিয়া ফ্রম 2003, ওই প্রাইম টাইমে, মানে ডাজেন্ট ম্যাটার কি তারা ভালো খেলছে খারাপ খেলছে, ঠিক আছে, তো দে উইল উইন দ্য গেম হাউ হোয়াটস এভার ইজ পসিবল। ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুজ, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব। আজকে আমরা ডিসকাস করব রিগার্ডিং গেম উইক 4 রিভিউ অ্যান্ড আর্লি থটস ফর গেম উইক 5। তো প্রথমেই আমরা যেটা ডিসকাস, প্রত্যেকটা গেমের কিছু ডিটেলস, সেখানে কি কি হয়েছে লাস্ট গেম উইকে, প্রত্যেকটা ম্যাচের কিছু অ্যানালিসিস, অ্যান্ড সেখান থেকে আমরা আর্লি থটস বার করব নেক্সট গেম উইকে আমাদের কি প্ল্যান হওয়া উচিত। অ্যান্ড সেটার জন্য আমরা আর বেশি দেরি না করে শুরু করব প্রথম ম্যাচ, যেটা হচ্ছে সাউথহ্যাম্পটন ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড, যে ম্যাচটা হয়েছিল সেটা নিয়ে। অর্ণব, প্লিজ ওভার টু ইউ। ম্যানচেস্টার ইউনাইটেড সাউথহ্যাম্পটন ম্যাচটা আমাদের গেম উইক 4-এর ফার্স্ট গেম ছিল, এবং ম্যানচেস্টার ইউনাইটেড একটু খারাপ ফর্মে ছিল অফ লেট, মানে তাদের কিছু রেজাল্টস, প্রিভিয়াস কিছু রেজাল্টস নিজেদের ফেভারে যায়নি। তো অনেক এক্সপেকটেশন ছিল ফ্যানদের ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড তাদের এক্সপেকটেশনের অনুযায়ী দাঁড়িয়েছে এবং এক্সপেকটেশনের মর্যাদা দিয়েছে, এবং 3-0 বলে তারা সাউথহ্যাম্পটনকে হারিয়েছে। সেই গেমটাতে তারা 2-0 বলে হাফ টাইমে এগিয়েছিল। এবং যদি আপনাদের মনে আছে, প্রথম গোলটা করেছিল ম্যাথিয়াস ডিলিট, যিনি কর্নার থেকে গোল করেছিলেন, এবং সেকেন্ড গোলটি 5 মিনিটের মধ্যে তাদের ব্যবধান বাড়িয়ে দেয় মার্কাস রাশফোর্ড। অনেকদিন মার্কাস রাশফোর্ডের পা থেকে গোল আসেনি, তো মার্কাস রাশফোর্ডের পা থেকে গোল, মাথিয়াস ডিলিটের পা থেকে গোল, ক্লিন শিট, এবং শুধু তাই নয়, একটা জেতা, মানে ম্যাচটা জিততে জিততে আইসিং অন দি কেক যেটা বলা যায়, 90+6 মিনিটে আমাদের আলেহান্দ্রো গায়নাচোরও গোল। তো মানে একটা চরম একটা পারফরমেন্স ফ্রম, আমার মনে হয়, ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড আ গ্রেট স্টার্ট টু দি গেম উইক, অ্যান্ড আ গ্রেট স্টার্ট টু দি গেম উইক 4। এবার আমরা চোখ বোলাবো নেক্সট ম্যাচে। নেক্সট ম্যাচ আমরা চলে আসবো, সেটা হচ্ছে লিভারপুল ভার্সেস নটিংহাম ফরেস্ট। এই ম্যাচটাতে লিভারপুলের প্রথম হোম ম্যাচ, যেটাতে তাদের ডিফিট হয়। তাদের নতুন কোচ আর্নে স্লটের প্রথম ম্যাচ যেটা তারা হারে, অ্যান্ড এটা একটা মানে আনএক্সপেক্টেড রেজাল্ট। আমরা সবাই ভেবেছিলাম, যেটা আগের সপ্তাহে আমরা ডিসকাসও করেছিলাম, যে লিভারপুলের হোম ম্যাচ অবশ্যই তারা সবসময় একটা খুবই টাফ অপোনেন্ট। অ্যান্ড তারা যে ফর্মে ছিল, লাগাতার 3টে ম্যাচ উইথাউট এনি গোল, প্লাস 3টে উইনিং স্টার্ট ছিল নতুন কোচের আন্ডারে। তো ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। অ্যানফিল্ডে লিভারপুলকে হারানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে হচ্ছে নটিংহাম ফরেস্ট। তাদের 40+ ইয়ার্স আই থিঙ্ক তারা অনেক 40+ইয়ার্স পরে লিভারপুল অ্যানফিল্ডে বোধহয় ম্যাচ জিতলো। হ্যাঁ, এই নটিংহাম ফরেস্ট সেইখানে মানে অ্যানফিল্ডে 40+ ইয়ার্সের পরে প্রথম ম্যাচ জিতলো। সো সেটা একটা বিশাল বড় একটা উপলব্ধি। অ্যান্ড অ্যানফিল্ডে গিয়ে কোনো অ্যাওয়ে টিমের ওইখানে গিয়ে ম্যাচ জেতা একটা মানে একটা বিশাল বড় একটা উপলব্ধি। অ্যান্ড সেটা করে দেখিয়েছে নটিংহাম ফরেস্ট, অ্যান্ড সেটা বহুত বড় একটা এক্সাম্পল ইন দ্য সিজন ফরওয়ার্ড। প্রত্যেকটা টিম তাদের এই অ্যানালিসিস বা এখান থেকে বুঝবে যে তাদেরকে লিভারপুলের সাথে তাদের হোম ম্যাচে খেলতে হলে কিভাবে খেলতে হবে, তাদেরকে হারানোর জন্য কি পরিকল্পনা নিয়ে নামতে হবে। তো আমরা দেখবো কিছু জিনিস, যেটা হচ্ছে আমরা যেটা দেখেছি, জোটা অ্যান্ড ডিয়াজ দুজনই কিন্তু 60 মিনিটসে সাব ড্রপ করে নিয়েছে। অ্যান্ড সেটার কারণ যেটা কোচ পরে জানিয়েছিল, যে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের খেলা উইকে আছে, অ্যান্ড সেই কারণে তাদের রেস্টের কারণে তাদেরকে 60 মিনিটসের মধ্যেই সাব ড্রপ করে নেয়। সো এটা আমাদের এখন ফিউচারে কিছু চ্যালেঞ্জিং হবে টিম, যখন আমরা টিম বানাবো আমাদের এপিএল টিম। কারণ অনেক বড় বড় টিম যারা ইউসিএল খেলছে, তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 90 মিনিটস সময় পাবে না, কারণ হচ্ছে তাদের রেস্ট থাকবে, বিকজ মিড উইকে তাদের খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগ, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই বিষয়ে আমি বলবো জোটা অ্যান্ড ডিয়াজ কে তোমরা মানে কি করবে, তাদের টিমে রাখবে কি রাখবে না। আমি বলবো যদি তাদের টিমে আছে, তো আমি বলবো তাদেরকে হোল্ড রাখো, তাদের টিমে রাখো। সেল করার এখন কোনো প্রয়োজন নেই, বিকজ তারা যতক্ষণই খেলবে তাদের একটা ভালো অপরচুনিটিস থাকবে গোল করার বা অ্যাসিস্ট করার। আগের গেম উইকটা খুব একটা ভালো যায়নি, বাট আগের 3টে গেম উইক আমরা যেটা দেখেছি, ডিয়াজ অ্যান্ড জোটা খুব ভালো পয়েন্টস দিয়েছে। তো আশা করবো নেক্সট গেম উইকেও সেগুলো দেবে। নেক্সট আমরা চলে আসবো নটিংহাম ফরেস্ট। নটিংহাম ফরেস্ট এই গেম লাস্ট 4টে গেম উইকে সব থেকে ফিউয়েস্ট গোল চান্সেস কনসিড করেছে, অ্যান্ড মাত্র 6টা বিগ চান্স তাদেরকে দিয়েছে অপোনেন্টকে। তো আমরা বলতে পারি নটিংহাম ফরেস্ট ইজ এ ভেরি গুড ডিফেন্সিভ টিম, অ্যাটলিস্ট টিল গেম উইক 4 অ্যান্ড ফিউচার গেম উইকস এর জন্য। তো আমরা যখন অ্যাটাকার্স কিছু সিলেক্ট করব, তখন যদি আমরা দেখি নটিংহাম ফরেস্টের সাথে গেম গেম উইকে খেলা আছে, তো সেটাকে একটু মাথায় রেখে করতে হবে, বিকজ নটিংহাম ফরেস্ট ইজ নট এন ইজি অপোনেন্ট টু স্কোর গোলস। অ্যান্ড সেইটাকে আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনা নিয়ে এপিএল টিম বানাতে হবে। নেক্সট ম্যাচ যেটা হচ্ছে
ম্যানচেস্টার সিটি ব্রেন্টফোর্ড, যেটা আমরা দেখেছি ব্রেন্টফোর্ড ফার্স্ট মিনিটে উইজার থ্রু দিয়ে গোল করে এগিয়ে গেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ গ্রেট স্টার্ট। ম্যানচেস্টার সিটি যে ফর্মে আছে অ্যান্ড ম্যানচেস্টার সিটির এগেনস্টে গোল করা এবং সেটা ফার্স্ট মিনিটে গোল করা, সেটা একটা বিশাল বড় উপলব্ধি ব্রেন্টফোর্ডের কাছে। অ্যান্ড উইজা প্রথম 1 মিনিটের মধ্যেই গোল করে সেটা এগিয়ে যায়। বাট আমরা পরবর্তীকালে যেটা দেখি, হ্যালান্ড ব্রেস দিয়ে আবার কামিং ফ্রম বিহাইন্ড ম্যানচেস্টার সিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল আবার জিতে যায় ম্যাচ। অ্যান্ড সেটার মধ্যে একটা সব থেকে বড় হাইলাইটস হচ্ছে এডারসেনের অ্যাসিস্ট। এডারসেন গোল থেকে অ্যাসিস্ট করে, সেই গোলটা হ্যালান্ড যেটা করে সেটা এডারসেনের অ্যাসিস্টে। গোল কিক থেকে এমন শট মারে যেটা হ্যালান্ডের কাছে পৌঁছায় এবং হ্যালান্ড সেটা গোলে কনভার্ট করে দেয়। তো অ্যাজ ইউজুয়াল ম্যানচেস্টার সিটি তাদের জাগারনট এখনো কন্টিনিউ করেছে লাস্ট 4টে গেম উইক ধরে, অ্যান্ড তারা চ্যাম্পিয়নের মতোই আবার সেই খেলছেন টপ অফ দ্য টেবিল। ম্যানচেস্টার সিটি নিজেদের পজিশন বজায় রেখেছে। ম্যানচেস্টার সিটি মানে চ্যাম্পিয়ন টিমের সবচেয়ে বড় এক্সাম্পল হবে যখন তারা এদিন খুব ভালো না খেললেও, কিশোর, তুই যদি দেখিস যে তারা গেম জিত বার করছে, মানে সেই হুম। 3টে পয়েন্ট নিয়ে আসছে। আর সেটাই অ্যাকচুয়ালি ইফ ইউ রিমেম্বার সেই অস্ট্রেলিয়া ফ্রম 2003, ওই প্রাইম টাইমে, মানে ডাজেন্ট ম্যাটার কি তারা ভালো খেলছে খারাপ খেলছে, ঠিক আছে, তো দে উইল উইন দ্য গেম হাউ হোয়াটস এভার ইজ পসিবল। সেটা তারা 350 করেও জিততে পারে, আর 250 করে আউট হয়ে গেলেও তারা টিমকে অল আউট করতে পারে। তো দ্যাট আর সাইন্স অফ আ কমপ্লিট টিম, যেটা ম্যানচেস্টার সিটি একদমই দেখাচ্ছে। তারা ইনভিনসিবল এখনো অব্দি। গেম উইক 4 যেরকম কিশোর বললো, তাদের জাগারনটস এখনো চলে যাচ্ছে, তাদের জাগারনটস ইজ স্টিল অন অ্যান্ড অন অ্যান্ড অন। সো এইরকমই আরেকটা গেম ছিল আমাদের, ফুলহ্যাম ভার্সেস ওয়েস্ট হ্যাম, যেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে। মানে অনেকদিন পরে রাউল হিমিনেস যেরকম গোল করেছে, মানে এক সময় প্রিমিয়ার লিগ বা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের এক খুবই একটা চর্চিত নাম রাহুল হিমিনেজ, অনেকদিন পরে হেড ইঞ্জুরি হওয়ার পরে Wolves থেকে he moved to Fulham. Then his comeback hasn't been that bright, কিন্তু he's again getting his goal ফুলহ্যামের হয়ে তিনি গোল করেছেন। এবং উল্টো দিকে তিনি 24 মিনিটে তার এই গোলটাকে কিন্তু শোধ দিয়েছে 90+5 মিনিটে সেই আমাদের বর্ষিয়ান ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের আরেক চর্চিত নাম, যেটা হচ্ছে ড্যানি ইংস। এবং যদি আপনারা দেখেন তো এমিল স্মিথ্রো, যে আমাদের গেম উইক গুরুজের যে আমাদের টিমটা আছে তার একটা পার্ট ফ্রম দি ফার্স্ট গেম উইক ইটসেলফ। এমিল স্মিথ্রোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রিভিয়াস ভিডিওস বা এফপিএল রিলেটেড ভিডিওস আপনারা দেখলে জানবেন যে এমিল স্মিথ্রোকে আমরা খুবই হাইলি রেট করি ইন গেম উইক গুরুজ। তো এমিল স্মিথ্রো ফুলামে আসার পরে তিনি প্রত্যেকটা গেম উইকই প্রায় ভালো পজিটিভ রিটার্নস দিয়েছেন। আমার মনে হয় একটা গেম উইক খালি ব্ল্যাঙ্ক করেছে। তো তিনিও একটা অ্যাসিস্ট দিয়েছিলেন, তার রাহুল জিমিনেজের গোলটায় তারই অ্যাসিস্ট ছিল। এবং উল্টো দিকে জেরার্ড বোয়েন, আগেন একটা নাম, চর্চিত নাম ফর ফর ওয়েস্ট হ্যাম, যে মানে সেই সেই এক সময় যেরকম বলা যায় শীত গ্রীষ্ম বর্ষা জেরার্ড বোয়েনই ভরসা, ওই রকম টাইপের একজন একজন নাম ফর ওয়েস্ট হ্যাম। অ্যান্ড তিনি আগেন অ্যাসিস্টটা বাড়িয়েছিলেন ফর ড্যানিংস ইকুয়ালাইজার। তো এই ম্যাচটা 1-1 ফিনিশ হয়েছিল, অ্যান্ড ওয়েস্ট হ্যাম ওয়াজ ওয়ান, ফুলহ্যাম ওয়াজ ওয়ান। দুজনেই রাহুল হিমেনেজ অ্যান্ড আমাদের ড্যানিংস, দুজন খুবই চর্চিত দুজন নাম, তাদেরকে আপনারা কনসিডার করতে পারেন আপকামিং গেম উইকস নিজেদের টিমে। বাট দে অল ফাউন্ড দেয়ার ওয়ে ব্যাক ইনটু দিস স্কোর শিট, দ্যাটস দ্য হাইলাইট। নেক্সট আমরা চলে আসবো আরেকটা খুবই দুর্দান্ত ম্যাচ, যেটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস ভার্সেস লেচেস্টার। ওয়ান অফ দ্য এক্সাইটিং ম্যাচ অফ লাস্ট উইক, যেখানে মানে কাটেকা টাক্কার হয়েছে, মানে দুটো টিমই একে অপরকে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভ খেলে দুজন দুজনকে টক্কর দিয়েছে লাস্ট মিনিট পর্যন্ত। অ্যান্ড সেটা লাস্ট মোমেন্টে 2-2 ড্র হয়ে শেষ হয়েছে। তো যেটা হচ্ছে লেচেস্টারের হয়ে প্রথমেই তাদের লেজেন্ড জ্যামি ভার্ডি প্রথমে 21 মিনিটসে গোল করে লেচেস্টারকে এগিয়ে দেয়। তারপরে 46 মিনিটসে আবার লেচেস্টার স্টিফি মাভিডিডি থ্রুতে গোল করে 2-0 এগিয়ে যায় 46 মিনিটসে। কিন্তু তারপরে কিন্তু খেলার রূপ চেঞ্জ হয়, তার ক্রিস্টাল প্যালেস আবার তাদের নিজেদের খেলা একটু ইমপ্রুভ করে তাদেরকে খেলার গতি বাড়িয়ে ম্যাটেটা, যাদের যেটা আমরা বলেছিলাম ক্রিস্টাল প্যালেসের এজে মাটেটা দুজন যে একটা স্ট্রাইক লাইনে অ্যাটাকিং লাইনে খেলছে, তাদের সেই আবার দুর্ধর্ষ ফর্মের কারণে ক্রিস্টাল প্যালেস 47 মিনিটসে একটা গোল দেয় জিন ফিলিপ ম্যাটেটা থ্রুতে। এবং লাস্ট 90+2 মিনিটস ইঞ্জুরি টাইমে আরেকটা গোল করে ম্যাচটাকে ড্র পজিশনে শেষ করে। তো এখানে এই ম্যাচে একটা জিনিস দেখতে পাওয়া যায় আমাদের এপিএল পয়েন্ট অফ, যেহেতু আমাদের এজে আমাদের টিমে আছে, তো সেই কারণে যেহেতু মাঠেটা আগের ম্যাচে কিন্তু পেনাল্টি নাই, যে পেনাল্টিটা তার আগের ম্যাচে এজে নিয়েছে। তো এটাকে নিয়ে আমরা একটু কনফিউশন ছিলাম যে ম্যাটেটা কেন পেনাল্টি নিল, বিকজ এজে ওয়াজ দ্য ফার্স্ট চয়েস। বাট নাথিং লাইক দ্যাট, তাদের কোচ যেটা জানিয়েছে, গ্লাসনার যেটা জেলে বলেছে যে দুজনই পেনাল্টি নিতে পারে। বাট অন দ্য গেম মোমেন্ট বা পিচের মধ্যে যার মনে হবে যে বেশি কনফিডেন্ট অ্যান্ড যার বেশি ভালো ফর্ম, সেই সেইখানে ডিসাইড করবে যে কে পেনাল্টি নেবে। তো সেই কারণে আগের দিন ম্যাটেটা পেনাল্টিটা নেয়। বাট আমাদের যদি দেখা যায় এপিএল এর পয়েন্ট অফ ভিউ থেকে,
এখানে কিন্তু আমাদের এজেকে একটু উইক করে দিচ্ছে, উইকার অপশন করে দিচ্ছে, আর ম্যাটেটা ইজ স্ট্রঙ্গার অপশন করে দিচ্ছে, বিকজ ম্যাটেটা গোলের মধ্যেও আছে, প্লাস পেনাল্টি তো অপশন পাচ্ছে, যেটা এজের মধ্যে থাকলে হয়তো আগের সপ্তাহে আমরা একটু বেশি পয়েন্ট পেতাম এজে যদি গোল করতো পেনাল্টি থ্রু দিয়ে। তো সেটাকে নিয়েও আমরা একটু ভাবনা চিন্তা করতে পারি এজের অপরচুনিটি। বাট অবশ্যই আমরা নেক্সট গেমে করে দেখতে পারি এজে হয়তো পেনাল্টি যদি পেলো ক্রিস্টাল প্যালেস, সেখানে হয়তো এজে নিতে পারলো। তো এটা একটা কনফিউশন, সেটাকে নিয়ে একটু ভাবতে হবে। অ্যান্ড ম্যাটেটা অ্যান্ড এজের মধ্যে আমাদেরকে যে কোনো একটা প্লেয়ারকে সিলেক্ট করে হয়তো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এনি ডাউট মানে নো ডাউট, দুটো ম্যাচটা কিন্তু খুবই দুর্দান্ত একটা আকর্ষিত ম্যাচ হয়েছে, এক্সাইটমেন্টে ভরপুর। লেচেস্টার 2 গোলে এগিয়ে যাওয়ার পরে আবার 2-2 ড্র করে ম্যাচটা শেষ হয়। সো ওয়ান অফ দ্য এক্সাইটিং ম্যাচেস অফ লাস্ট উইক। এবারে আমরা চোখ বোলাবো অন দি নেক্সট গেম উইচ ইজ অ্যাগেন আনাদার ড্র অন দি অফ গেম উইক 4। আর এই গেমটা ছিল হচ্ছে ইপসউইচ ভার্সেস ব্রাইটনের হোম গেম ছিল। এবং ম্যাচটা ধুমধুমার ম্যাচ হয়েছে। প্রচুর প্রচুর গোল শটস নিয়েছে দুটো টিমই, মোটামুটি শটস নিয়েছে। এবং ব্রাইটন তো প্রায় 20-21টা শট নিয়েছে পুরো ম্যাচটাতে, বাট আনফর্চুনেটলি গোলের রাস্তা খুঁজে পায়নি। বাট মানে ব্রাইটন ইজ আগেন ওয়ান অফ দোজ টিমস যারা এখন অব্দি প্রিমিয়ার লিগে আনবিটেন। তো ইফ ইউ হ্যাভ ব্রাইটন অ্যাসেটস, তারা হয়তো 1-2 গেম উইক হয়তো ফায়ার করছে না, কিন্তু বাট ইউ হ্যাভ টু রিমেম্বার কি তারা কিন্তু স্টিল ফিচারিং ইন দি টপ হাফ অফ দি প্রিমিয়ার লিগ, অ্যান্ড দে আর স্টিল ভেরি ভেরি স্ট্রং ফোর্স। উল্টো দিকে যদি আমি ইপসুইচ টাউনের খেলা দেখি, তাহলে ইপসুইচ টাউন যেরকম শুরু করেছিল প্রিমিয়ার লিগ, আস্তে আস্তে তারা নিজেদের নিজেদের ওয়ে খুঁজে পাচ্ছে। তারাও একটা ম্যাচ, আরো একটা ম্যাচ ড্র করেছে। এবং তাদের যে ফরওয়ার্ড লিয়াম দেলাপ, তিনি তিনি ছিলেন নেপথ্যে সব বেশিরভাগ তাদের গোল চান্সের। তারা 6টা শট নিয়েছে পুরো ম্যাচটাতে, যার মধ্যে শুধু একটি ছিল অন টার্গেট। উল্টো দিকে ব্রাইটনও 20-21টা শট নিয়েছে ম্যাচটাতে, যেখানে আনফর্চুনেটলি 6টাই ছিল অন টার্গেট। তো মানে ব্রাইটন ইজ নট আ টিম যারা মানে উম, যাদেরকে নিয়ে মানে হেলাফেলা করা হয়। ব্রাইটন ইজ নট আ টিম যাকে যাকে নিয়ে কোনো প্রিমিয়ার লিগ ম্যানেজারের কোনো সেকেন্ড থট আছে। বাট ব্রাইটন আমার মনে হয় ইন দিস কনটেক্সট অফ গেম এগেনস্ট ইপসউইচ টাউন, তারা তারা একটু আন্ডার পারফর্ম নিশ্চয়ই করেছে। নেক্সট আমরা চলে আসবো আরেকটা ধুমধুমার গেম হয়েছে, যেটা হচ্ছে অ্যাস্টন ভিলা ভার্সেস এভারটন। এই ম্যাচটাও মানে এই গেম উইকে অর্ণব যেটা আমরা দেখেছি, কামিং ফ্রম বিহাইন্ড এসে ম্যাচ জিতেছে বা ড্র করেছে, মানে ইট ইজ এ ট্রেন্ড হুইচ ওয়েন্ট, মানে যেটা ম্যানচেস্টার সিটিও তাই করেছে, ক্রিস্টাল প্যালেসও তাই করেছে, ইভেন অ্যাস্টন ভিলাও। কারণ এভারটন আমরা যদি দেখি 16 মিনিটস এ ডুয়াইট ম্যাকিংলে থ্রুতে প্রথমে গোল দিয়ে এগিয়ে যায়। এগেন তারা 27 মিনিটসে ক্যালভার্ট লুইনের আরেকটা গোল করে তারা 2-0 এগিয়ে যায়। বাট তারপরেই খেলা শুরু হয় অ্যাস্টন ভিলার যে তুরুপের তাস অলি ওয়াটকিন, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এতদিন ধরে যে ওনার কবে ভালো রিটার্নস পাবো, সেইটা কিন্তু আগের গেম উইকে দুটো গোল দিয়ে তার তার যে এত ইম্পর্টেন্স, তার এত যে ভ্যালু কেন এপিএলে সেটা বুঝিয়ে দিয়েছে। তিনি 36 মিনিটস অ্যান্ড 58 মিনিটসে দুটো গোল করেছে, অ্যান্ড সেটার অ্যাসিস্ট লুকাস ডিগনের থ্রু দিয়ে হয়েছে। লুকাস ডিগনে আরেকজন চিপ চিপ ডিফেন্ডার, সে হামেশা কোনো অ্যাসিস্ট দেয় বা একটা ভালো রিটার্ন দেয়। And একটা 4.5 4.7 বাজেটের মধ্যে লুকাস ডিগনেকে আমরা অবশ্যই কনসিডার করতে পারি নিজের টিমে রাখার জন্য। লাস্টে 76 মিনিটসে জন ডুরানের গোলে অ্যাস্টন ভিলা 3-2 হয়ে যায়, অ্যান্ড সেটা লাস্ট পর্যন্ত বজায় থাকে, এবং অ্যাস্টন ভিলা 3-2 হিসাবে গোলে জিতে যায় এভারটনের সাথে। তো আরেকটা মানে খুবই এক্সাইটিং গেম হয়েছে, কামিং ফ্রম বিহাইন্ড উইন। অ্যান্ড অ্যাস্টন ভিলার কাছে এই 3টে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তাদের হোমে ম্যাচ ছিল, অ্যান্ড এভারটন আমরা যেটা দেখছিলাম যে সব থেকে বেশি গোল যেটা খাচ্ছে সেটা হচ্ছে এভারটন, সব থেকে বেশি গোল কনসিড করেছে আপাতত এভারটন। প্রথম 4টে গেম উইকে 13 গোলস কনসিড করেছে, অ্যান্ড 19 বিগ চান্সেস কনসিড করেছে। তো আমরা এভারটনকে হামেশা টার্গেট করতে পারি ফর অ্যাটাকার্স, যে এভারটন ফিক্সচার যদি থাকে তো সেই রিলেটেড অ্যাটাকার্সরা আমাদেরকে টিমে রাখলে এপ্রিলের পয়েন্টের তালিকায় টিমে ভালো পয়েন্ট আমরা তুলতে পারবো। আর আমরা যদি দেখি ওয়াটকিনস টোটাল 8 বিগ চান্স অ্যাকুমুলেট করেছে, দ্যাট ইজ দ্য সিমিলার অ্যাজ টু হ্যালান্ড আর ওয়াটকিন্সের বিগ চান্স ক্রিয়েটেড অ্যাকুমুলেশন হচ্ছে সেম। অ্যান্ড আমরা দেখবো নেক্সট গেম উইক 5-এ ওয়াটকিন্সের উলসের সাথে হোমে ম্যাচ। সো দ্যাট ইজ অলসো এ ভেরি গুড অপশন। সো আমরা যদি ওয়াটকিন্সকে টিমে নিতে পারি, দ্যাট উইল বি ভেরি বিগ প্রফিট ফর আস ইন দ্য কামিং গেম উইকস। একদমই। আর অলি ওয়াটকিন্স, লাইক যেরকম তুই বললি যে ইট ইট ইজ তার আন্ডারলাইং স্ট্যাটস যেরকম দে অ্যান্ড তার তার হিস্টোরিক্যাল স্ট্যাটস যেরকম দে, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম ওয়েন হি স্টার্টস ফায়ারিং অ্যাগেন। অ্যান্ড এবারে আমরা স্যাটারডে ফিক্সচার শেষ শেষ করে পৌঁছে গেছি সানডেতে। এবং সানডের প্রথম ফিক্সচার ছিল হচ্ছে চেলসি ভার্সেস বোর্নমাউথ, যেটা বোর্নমাউথের হোম গেম ছিল। এবং ম্যাচটা
তথাকথিত চেলসির জন্য কনসিডারেবলি ইজিয়ার ফিক্সচার হলেও ম্যাচটা কিন্তু শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলেছে এবং টানিয়ে খেলেছে বোর্নমাউথ। পুরো ম্যাচটা যদি আমি চোখ বলাই, পজেশন দিক থেকে মানে চেলসি যেহেতু বড় টিম, অবভিয়াসলি তারা একটু বল রেখে খেলবে, দিস ইজ এক্সপেক্টেড। আর একটা একটা কনসিডারেবলি উইকার সাইড বা লেস স্ট্রঙ্গার সাইড একটু ডিফেন্সিভলি একটা শেপ ধরে রাখবে, কাউন্টার অ্যাটাকে আসবে। মানে যা ফার্স্ট 3-4টা পাসে অপোনেন্ট হাফে পৌঁছাবে, ফার্স্ট অ্যাটাকিং ট্রানজিশন করবে। দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট। সো বাট অ্যান্ড দিস ওয়াজ আ স্ক্রিপ্ট, দ্য সেম স্ক্রিপ্ট ওয়াজ সিন। বোর্নমাউথ পুরো ম্যাচটা ফাটিয়ে খেলেছে, 19টা শট নিয়েছে পুরো ম্যাচটাতে বোর্নমাউথ, তার মধ্যে 7টা অন টার্গেট। তো উইচ ইজ লাইক অ্যারাউন্ড 40-45% তাদের হিট রেট ছিল, যেটা উইচ ইজ এক্সিলেন্ট। আর মানে তারা যেরকম চান্সেস ক্রিয়েট করছিল ফার্স্ট হাফে, এবং আমার মনে হয় 65 মিনিটস, ইভেন আপ টিল দ্য 70th মিনিট প্রবাবলি বোর্নমাউথই ম্যাচটায় প্রাধান্য নিয়েছিল। চেলসির কাছে নিশ্চয়ই বল পজিশন ছিল, বাট বোর্নমাউথ ওয়াজ অন দি টপ অফ দি গেম। আর যদি চেলসির হয়ে যদি কোনো একটা দুটো প্লেয়ারকে আমাকে পয়েন্ট আউট করতে হয় যারা ফার্স্ট হাফে বা আর্লি সেকেন্ড হাফে একটু নজর কেড়েছে, তাহলে দ্যাট ওয়াজ अगेंस्ट ओनली কোল পালমার এন্ড ননি ম্যাডুয়েকে। তো আমি জানি মানে দেয়ার ওয়্যার কোয়েশ্চেন্স অ্যাবাউট কোল পালমার, তাদের যদি কোনো ম্যানেজার হয়তো কোল পালমার যদি তাদের টিমে আছে, আপনারা হয়তো মনে করতে পারেন কি যেরকম রিটার্ন আমরা কোল পালমার থেকে এক্সপেক্ট করি কনসিডারিং দি প্রাইস রেঞ্জ, কোল পালমার হয়তো মানে ব্ল্যাঙ্কিং আউট অর নট গিভিং অ্যান অ্যাসিস্ট অর গোল ইজ নট গুড। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ যখন খেলাটা হচ্ছে তখন কিন্তু কোল পালমার ইজ জাস্ট লাইক বাকায়ো সাকা। হি ইজ আ ভেরি ভেরি ক্রিটিক্যাল প্লেয়ার ফর চেলসি ইন while to they do their attacking transitions, and so is ননি ম্যাডুয়েকে আগেন হয়তো মানে দেখো বিষয়টা হচ্ছে যে উই এক্সপেক্ট ইনস্ট্যান্ট রেজাল্টস, বাট এইরকম ইনস্ট্যান্ট রেজাল্ট সবসময় হয়তো আসবে না। বাট আপনাদের টিমে যদি কোল পালমার আছে, আই উড সাজেস্ট কি আপনি রাখতে পারেন কোল পালমারকে নেক্সট অ্যাটলিস্ট 3টে গেম উইক। তো নিশ্চয়ই কোল পালমার এখনো টিমে থাকতে পারে। এবারে যদি আমি আসি 60th মিনিটে বা সেকেন্ড হাফে ম্যাচটাতে, 3টে চেঞ্জ হয়। তার মধ্যে একটা চেঞ্জ হয় যে জোয়াও ফেলিক্স নামে এগেনস্ট ফর দি চেঞ্জ অফ ননি ম্যাডুয়েকে। তারপরে অ্যাক্সেল ডিজাসির জায়গায় আসে টোসিন আদেবেরো, যেটা হয় 60 সেকেন্ড মিনিটে, 60 সেকেন্ড মিনিটে। এবং তার 10 মিনিট পরে নিকোলাস জ্যাকসনের জায়গায় নামে ক্রিস্টোফার এনকুঙ্কু। এবং যদি আপনি দেখেন ফাইনাল যে গোলটা হয়েছে সেটাতে কিন্তু তারপরে তারপরে ক্রিস্টোফার এনকুঙ্কু চেঞ্জটার পরে জেডেন স্যানচো নামে। তো আপনি যদি দেখেন যে ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল টাইম, তখন ওই 80 থেকে 90 মিনিট যে 10 মিনিট চেলসি খেলছিল, ইট ওয়াজ এন ইনক্রেডিবল মুভমেন্ট। যখন দে হ্যাড কোল পালমার অন সাইড, যে জেডেন স্যানচো অন দি other side, Christopher Nkunku in the middle, Joao Felix dropping down. It was incredible, and তখন ম্যাচটা কিন্তু চেলসির পকেটে ছিল। আর চেলসি কিন্তু থ্যাঙ্কস টু ক্রিস্টোফার এনকুঙ্কু অ্যান্ড তার প্রেজেন্স ইন দ্যাট বক্স, তিনি কিন্তু গোলটা ঠকাতে পেরেছেন। আর চেলসি 3 পয়েন্ট পকেটে করতে পেরেছে। ম্যাচ ওয়াজ নট ইজি, বাট এগেন চেলসি ভালো খেলেছে টুয়ার্ডস দি এন্ড অফ দি ম্যাচ। আর ম্যাচটা পুরো 3 পয়েন্ট একটা অ্যাওয়ে গেম থেকে তুলে বাড়ি যাচ্ছে। তো কোয়াইট কোয়াইট আ পজিটিভ ডে আউট আমার মতে। সেটাই, একটা প্রচুর হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। অ্যান্ড খেলাটা খুব ভালো হয়েছে। যেটা অর্ণব বললো যে লাস্ট কিছু মিনিট চেলসি কিন্তু নিজেদের খেলার লেভেল আলাদা লেভেলে নিয়ে চলে যায়। যখন মাঠে স্যানচো এনকুঙ্কু যখন নামে তখন আরো বেশি অ্যাটাকিং অপশনস ওরা ক্রিয়েট করে, অ্যান্ড সেটা লাস্টে গোল করতে সাহায্য করে চেলসিকে। সিমিলারলি আমরা এবার লাস্ট গেমের মধ্যে চলে আসি, সেটা হচ্ছে উলস ভার্সেস নিউ ক্যাসেল। অ্যান্ড এগেন অ্যাজ দ্য ট্রেন্ড ফর দিস গেম উইক, কামিং ফ্রম বিহাইন্ড উইন ফর নিউ ক্যাসেল। এই উলস প্রথমে 36 মিনিটসে মারিও লেমিনার থ্রু দিয়ে গোলে 1-0 এগিয়ে যায়। হাফ টাইমে তারা 1-0 শেষ করে, বাট লাস্ট 15 মিনিটস নিউ ক্যাসেলের একটা আলাদা রকমের অ্যাটাকিং এর থ্রু দিয়ে 75 মিনিটসে ফ্যাবিয়ান সারের গোলের থ্রু দিয়ে 1-1 করে। এবং 80 মিনিটসে হার্ভে বার্নসের একটা দুর্দান্ত গোল আউট অফ দা বক্স থেকে একটা গোল, ভালো শট মেরে কর্নার অফ দা গোলে মেরে একটা দুর্দান্ত গোল, ওয়ান অফ দা বেস্ট গোল অফ দিস গেম উইক। সেইখানে নিউক্যাসল কিন্তু জিতে যায় 1-2-তে। তো এই ম্যাচটা একটা চমৎকার হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। প্রথম 75 মিনিটস একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। লাস্ট 15 মিনিটস নিউক্যাসল অ্যাজ অলওয়েজ একটা ভালো খেলা দেখিয়ে তাদের অ্যাটাকিং অপশনটা ভালো খেলে বার্নস একটা উইনিং গোল করে নিউক্যাসলকে পুরো 3 পয়েন্ট দেয়। কারণ তারা এগেন আমরা যদি দেখি পয়েন্ট সিস্টেমে নিউক্যাসলও কিন্তু টপ অফ দ্য টেবিল এখনো আছে। তো সেটা একটা ভালো। টপ 3-তে নিউক্যাসল আছে, ফার্স্টে ম্যান সিটি, দেন আর্সেনাল, দেন নিউক্যাসল। তো তাদের সেই যে নিউক্যাসল যে পজিশনটা ধরে রেখেছিল লাস্ট 3টে গেম উইক, ফোর্থ গেম উইকও আবার +3 পয়েন্ট অ্যাড করে তারা টপ 3-র মধ্যেও আছে। লিভারপুল তারা টপ 2 এর মধ্যে ছিল, বাট আগের গেম উইক একটা আনএক্সপেক্টেড ম্যাচ হেরে তারা 4 নম্বর পজিশনে ড্রপ হয়ে যায়। তো এটাই হচ্ছে গেম উইক 4-এর একটা অ্যানালিসিস। তো অন্য জমজমাট
জমজমাট জমজমাট কোন? গেম উইক 4। এবং এবং গেম উইক 4 এর আমরা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা নিয়ে এবার আলোচনা করব, যেটা হচ্ছে যে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচটা নিয়ে, যেটা ছিল নর্থ লন্ডন ডার্বি, আর্সেনাল ভার্সেস স্পার্স। এবং এই আর্সেনাল ভার্সেস স্পার্স গেমটাতে আর্সেনাল কিন্তু মানে তারা কিন্তু, যেমন এরকম কিশোর একটু আগে টেবিলটা নিয়ে বলছিল, তো যখন আমরা দেখছিলাম টেবিলের দিকে টপ 4 টিমের মধ্যে কিন্তু একটা টিম আর্সেনালও। এবং সেই আর্সেনাল টিম যখন স্পার্সের সাথে খেলেছে ম্যাচটাই কিন্তু পজিশন দেখুন, আর্সেনালের কিন্তু গেম প্লে ইজ ডিফারেন্ট। আর্সেনাল কিন্তু বল রেখে খেলে, বা একটা পাসিং বিল্ড আপের উপরে, ট্রানজিশনের উপরে বিশ্বাস করে বলটাকে খেলতে চেষ্টা করে, বা যেটা ছিল আর্সেন ওয়েঙ্গারের টাইম থেকে, বা আর্সেনালের যেটা যেটা ওদের ট্যাগ লাইন, বিউটিফুল ফুটবল, সেটাই তারা খেলে থাকে। কিন্তু তারা এফেক্টিভ এই গেম উইকে, তারা কিন্তু পজিশন দিয়ে দিয়েছে স্পার্সকে। স্পার্স পুরো ম্যাচটাতে প্রাধান্য নিয়ে খেলেছে। প্রাধান্য নিয়ে খেলেছে বলতে আপনি যদি দেখেন পজিশনাল প্রাধান্য নিয়ে তারা খেলেছে। তারা বেশি শট নিয়েছে, তাদের বেশি শট অন টার্গেট, 15টা শট, 5টা অন টার্গেট, মোটামুটি 30% তাদের হিট রেট। এবং শুধু তাই নয়, পুরো ম্যাচটাতে তারা নিউমারাস অপরচুনিটিস পেয়েছে ম্যাচটাকে সিল করবার। কিন্তু আর্সেনাল আগেন আগেন আরেকটা চ্যাম্পিয়ন টিমের যেটা যেটা হচ্ছে ট্রেডমার্ক, বা চ্যাম্পিয়ন টিমের যেটা সিম্বল হয়ে থাকে, যে তারা ভালো না খেললেও, তাদের সবকিছু ভালো না খেললেও তারা কিন্তু ম্যাচ পার করতে পারে, এবং ইম্পর্টেন্ট টাইমে গোলে বলটা রেখে পুরোপুরি 3 পয়েন্ট পকেটে তুলে আনতে পারে। আর সেটাই করে দেখিয়েছে গ্যাব্রিয়াল, তাদের ডিফেন্ডার। এবং গেম উইক গুরুজের ওয়াচ লিস্ট, বা গেম উইক গুরুজের ইনিশিয়াল ওয়াচ লিস্ট, তাতে গ্যাব্রিয়াল নিশ্চয়ই ফিচার করেছিল। আপনারা যদি গেম উইক গুরুজের ভিডিওস ফলো করছেন, তাহলে দেখবেন যে গ্যাব্রিয়াল ইজ আ ভেরি 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 ইম্প্যাক্টফুল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ অ্যাসেট। এবং তিনি নিজের নামের প্রতি, বা নিজের প্রাইসিং এর প্রতি, বা নিজের ওনারশিপের প্রতি সুবিচার আরেকবার করেছে। তো লুকিং অ্যাট আর্সেনাল স্পার্স, কিশোর, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আর স্পার্স অ্যাটাক? লাইক দে হ্যাভ গুড প্লেয়ার্স, লাইক রাইট? আমি দেখছিলাম একটা টাইমে ম্যাডিসন খেলছে, সন খেলছে, অ্যান্ড দে হ্যাড টিমো ওয়ার্নার। আমার মনে হয় আরো কিছু প্লেয়ার ছিল তখন অন দ্য ফিল্ড, সো দে হ্যাড কোয়াইট আ ফিউ অ্যাটাকিং অপশনস। বাট স্টিল দে ওয়ার স্টিল নট শিওর, লাইক তারা যখন ডিবক্সের এরিয়াতে যাচ্ছিল, তারা মানে কিভাবে ওই মানে অ্যাটাকটা করতে হবে, যে একসাথে বেঁধে একটা তোলপাড় করে দেওয়া, একটা একটা ডিবক্স তোলপাড় করে দেওয়া, একটা গোল করে চলে যাবে, সেটা কিন্তু কখনো লাগেনি। তো মানে ওয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ? আমার মনে হয় এই যে নতুন যে প্লেয়াররা এসছে সোলাঙ্কে, যে নতুন অ্যাডিশন হয়েছে, প্লাস এরা এখনো আমার মনে হয় যেটা, যে এখনো সেই কম্বিনেশনটা তৈরি করতে পারেনি। আমরা যেটা দেখেছি টোটেনামের একটা যে ডেলি আলি, এরিকসেন আর কেনের যে একটা বিধ্বংস একটা ট্রাইও ছিল, যখন টোটেনাম মানে যে কোনো অপোনেন্টের বক্সে কিন্তু দুন্দুমার করে গোল করে মানে আলাদা লেভেলেরই খেলতো। সেই জিনিসটা, যে কম্বিনেশনটা তৈরি করতে একটা সময় লেগেছিল, সেই কম্বিনেশন তৈরি করতে আবার সময় লাগবে। সোলাঙ্কো একটা নো ডাউট একটা ভালো প্লেয়ার, ভালো ফরওয়ার্ড, যেটা কেনের রিপ্লেসমেন্টে নিয়ে এসছে, বাট অ্যাজ উই অলওয়েজ নো, কেনের রিপ্লেসমেন্ট এতটা সহজে পাওয়া যাবে না। কেন হচ্ছে একটা লেজেন্ড, ইংল্যান্ড লেজেন্ড, টোটেনাম লেজেন্ড, অ্যান্ড সেই জায়গাটাকে পূরণ করতে একটু টাইম লাগবে। হয়তো সন সেই মিডফিল্ডে ভালো খেলছে, প্লাস ম্যাডিসন আছে ভালো খেলছে, বাট ওই যে একটা গোল স্কোরিং যে যেটা কনভার্ট করতে হবে, যেটা কেন একটা 50% চান্সকে 100% চান্সে কনভার্ট করে দিত, সেই জিনিসটা করার জন্য একটু ডমিনিক সোলাঙ্কে একটু টাইম দিতে হবে। হয়তো নেক্সট গেম উইক থেকে সেইটা আমরা সোলাঙ্কের কাছ থেকে পাবো, আর টটেনহাম হয়তো নিজের উইনিং অ্যান্ড অ্যাটাকিং ফর্মে ফিরে আসবে। একদমই, একদমই তাই। তো আমরা বন্ধুরা, আমরা এটাই আজকে আমরা অ্যানালিসিস করলাম আমাদের গেম উইক 4 অ্যানালিসিস, আর আমরা কিছু গেম উইক 5 এর আর্লি থটস দিলাম, যেখানে কোন কোন প্লেয়ারকে আমরা টার্গেট করতে পারি। যেমন ওয়াটকিন্সের বললাম, উলসের সাথে খেলা আছে, প্লাস আরো কিছু প্লেয়ারদের আমরা যেমন বললাম, হ্যালান্ড অলরেডি অবভিয়াসলি আছেই, প্লাস আর্সেনালের ভালো ফিক্সচার আছে, তারপরে আমরা নটিংহ্যাম বললাম ফরেস্ট। কোল বা আরমারকে রাখতে পারেন হ্যাঁ। আপনারা কোনো টিমে। হুম। আমরা বললাম লুইস ডিয়াজ যদি আপনাদের টিমে থাকে, হুম। বা ডিয়েগো জটা যদি টিমে থাকে, বিচলিত হওয়ার দরকার নেই, ইউ ক্যান স্টিল হ্যাভ দেম ইন ইয়োর টিম। এই বাট ইউ মানে আপনাকে যদি কিনবে ভাবছেন, তাহলে একটু ভেবে নিন। আমরা কিন্তু এজে আর মাটেটার সিনারিওটাও ডিসকাস করেছি, যেটা আমাদের কনসিডার করতে হবে ফর দি আপকামিং গেম উইকস। তো আশা করছি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, গেম উইক 4 রিভিউ অ্যান্ড আর্লি থটস অফ গেম উইক 5। অ্যান্ড আমরা নেক্সট ভিডিও, যেটা গেম উইক 5 এর ওয়াচ লিস্ট, প্লেয়ার্স ওয়াচ লিস্ট, প্রেডিকশনস অ্যান্ড আরো কিছু নিয়ে আসবো, যেটা গেম উইক 5 এর টিম বানাতে আপনাদের সাহায্য হবে। অ্যান্ড সেটার জন্য আমরা খুব তাড়াতাড়ি আসছি, টিউন থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, ফরওয়ার্ড করুন, কমেন্ট করুন, অ্যান্ড কমেন্টস আপনাদের আইডিয়াস জানান। আমরা যদি কিছু আরো কিছু কন্টেন্টস অ্যাড করতে পারি, তাহলে আরো বেশি আমাদের হেল্প হবে। আমাদের পাশে থাকুন, আমাদের সাহায্য করুন, অ্যান্ড আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ, গুড ইভিনিং অ্যান্ড খুদা হাফিজ।